গাড়ির কোন কাজ ভিজবে। তার মানে দেখো আমি একটা বড় আলোচনা, এটা একটা সিরিজ পড়বো, একটা ধারাবাহিক পড়বো, এটা যে আমাদের বৃষ্টি ছাতার এই সমস্যাটা আমরা পরপর 4টা বা 5টা লেকচার নিব এটার উপরে। শুধু অনেকগুলো কন্টেন্ট আছে, প্রচুর কন্টেন্ট আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট। আমরা প্রথম 3টা লেকচার যদি বুঝতে পারি, লাস্টে যে গাড়ির কোন কাজ ভিজবে ওইটা আসলে আলাদা করে কোনো টপিক না, জাস্ট ব্যক্তির জায়গায় আমরা গাড়ি আনবো বা ছাতার জায়গায় গাড়ি আনবো, তাহলেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা আছো, যারা আমাদের নিয়মিত হচ্ছে লাইভ ক্লাস দেখো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কিন্তু দেখতে দেখতে আজকে আমাদের 7 নাম্বার লেকচারে চলে আসলাম। তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আজকের ক্লাসটি না করলে কিন্তু তোমার জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে মনে করো। তাহলে মনে করো বৃষ্টিতে ভিজে পড়ে খেতা হয়ে যাবে মনে করো। এই জন্য আজকের ক্লাসটি করতে হবে আমাদের লেকচার 7 আজকে পড়াবো আমরা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লেকচার 7। লেকচার 7 আমরা মূলত আজকে আপেক্ষিক বেগ নিয়ে কথা বলবো। আমাদের জীবনের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপেক্ষিক বেগ ও এর যে ব্যবহার আছে, এর ব্যবহার, এটা নিয়ে মূলত আমরা আজকে কাজ করব। যে আপেক্ষিক বেগের অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে এই টপিকে আমরা যে ব্যবহারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার বৃষ্টি এবং ছাতা নামে পরিচিত এই টপিকটা। বৃষ্টি ও কি বলতো আমাদের এটা ছাতা। এই যে টপিকটা আছে বৃষ্টি এবং ছাতা টপিকটা, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তুমি আসলে কিভাবে ছাতা ধরবা, তোমার মাথার উপরে ছাতা কতটুকু অ্যাঙ্গেলে ধরা লাগবে এবং বৃষ্টি তোমার উপরে কত বেগে পড়বে, হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের কাজ। বৃষ্টি ছাতার এই যে পর্বটি আছে, এই বৃষ্টি ছাতার পর্বটিকে আমরা কতগুলো ভাগে ভাগ করছি, যে টপিকের নামই লিখে নাও, বৃষ্টি এবং হচ্ছে ছাতা। এই টপিকটা আমরা আসলে 3 পর্বে সাজিয়েছি তোমাদের জন্য। পার্ট 1-এ আমরা হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর পার্টে যে সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমতল রাস্তায় উলম্ব বৃষ্টি। একটা সমতল রাস্তার উপর যদি খারাপভাবে বৃষ্টি পড়ে তাহলে এই ঘটনাগুলো আমরা কিভাবে সলভ করব। পার্ট 2 হচ্ছে দেখো, সমতল রাস্তায় বিভিন্ন কোণে যদি বৃষ্টি পড়ে তাহলে এই একটা পার্ট। পার্ট নাম্বার 3 এটা হচ্ছে হেলানো তলে চলমান বস্তুর উপর বৃষ্টি। এই 3টা পার্ট শেষ করে, এই 3টা পার্টের সাথে ইনক্লুড করে আমরা আরেকটা পার্ট আলোচনা করব, সেটা হচ্ছে পার্ট 4। এই পার্ট 4 আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাড়ির কোন কাজ ভিজবে। তার মানে দেখো আমি একটা বড় আলোচনা, এটা একটা সিরিজ পড়বো, একটা ধারাবাহিক পড়বো, এটা যে আমাদের বৃষ্টি ছাতার এই সমস্যাটা আমরা পরপর 4টা বা 5টা লেকচার নিব এটার উপরে। শুধু অনেকগুলো কন্টেন্ট আছে, প্রচুর কন্টেন্ট আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট। আমরা প্রথম 3টা লেকচার যদি বুঝতে পারি, লাস্টে যে গাড়ির কোন কাজ ভিজবে ওইটা আসলে আলাদা করে কোনো টপিক না, জাস্ট ব্যক্তির জায়গায় আমরা গাড়ি আনবো বা ছাতার জায়গায় গাড়ি আনবো, তাহলেই হয়ে যাবে। এইটুকু হচ্ছে আলোচনা। তোমরা এখনো যাদেরকে মেনশন দাও নাই, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দিতে হবে। তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় দেখো, বৃষ্টি এবং ছাতার এই টপিকটা আমরা সর্বমোট 4টা সেগমেন্টে ভাগ করেছি এবং এই 4টা পর্বের ধারাবাহিক ক্লাসগুলো তোমরা সবাই দেখবে। এবং হচ্ছে এই টপিকটা তোমাদের একাডেমিক লেভেল এবং হচ্ছে অ্যাডমিশন লেভেলের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই বৃষ্টি ছাতার টপিকটাকে তোমরা দেখতেই পাচ্ছ 4টা পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব যেটা আছে পার্ট 1, এখানে হচ্ছে আমরা একটা সমতল রাস্তার উপর দিয়ে যদি উলম্ব ভাবে বৃষ্টি পড়ে, এই প্রত্যেক
প্রত্যেকটা কেজ, এখানে যতগুলো পার্ট দেখতে পাচ্ছ প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা কতগুলো কেজে পড়বো। কখনো আমি চিন্তা করব যে বাতাস ছিল না, কখনো চিন্তা করব ব্যক্তি স্থির আছে, কখনো চিন্তা করব ব্যক্তি গতিশীল আছে, কখনো চিন্তা করব ব্যক্তি এবং বাতাস উভয়ই আছে এবং বাতাসও আছে। তাহলে এই প্রত্যেকটা পর্বগুলোতে কিন্তু প্রচুর আলোচনা করা আছে। এবং পার্ট নাম্বার 2 তে হচ্ছে একটা সমতল রাস্তায় বৃষ্টি যদি উলম্ব ভাবে না পড়ে, বিভিন্ন কোণে পড়ে, বিভিন্ন অ্যাঙ্গেলে পড়ে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব। অথবা একটা হেলানো তলে যখন একটা বস্তু চলমান থাকে, ওই হেলানো তলে যখন বস্তুটা চলে তখন তার উপর যখন বৃষ্টিগুলো পড়ে, এই বৃষ্টিটা আবার সোজাসুজি পড়তে পারে, মানে উলম্ব ভাবে পড়তে পারে অথবা কোণে পড়তে পারে। এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব। এবং ফাইনালি এই পার্ট 3টা সলভ করার পর পার্ট নাম্বার 4 হচ্ছে এই 3টা পার্টের কম্বিনেশন হচ্ছে আমাদের গাড়ির কোন কাজ ভিজবে, কত কোণে ভিজবে, কত বেগে ভিজবে, গাড়ির সামনের কাজ নাকি পিছনের কাজ, হ্যাঁ এগুলো আমরা হচ্ছে নিয়ে কাজ করব। ওকে, তোমরা যারা আমাদের অলরেডি ক্লাস এখন শুরু হয়ে যাবে, তাহলে আসো আমরা এই পর্বটা যদি শুরু করে দিই, তাহলে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বেগ। আমাদের বেগ নিয়ে জিনিসটা বুঝতে হবে, বা ভেলোসিটি জিনিসটা কি। তোমরা সবাই 9-10 লেভেল থেকে পড়ে আসতেছো, বেগ মানে হচ্ছে কোন একটা বস্তুর সরণের হার, তাই তো, অথবা তোমার নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনের যে হার, এই জিনিসটাকে আমরা হচ্ছে বেগ বলি। এই বেগটাকে কিন্তু আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এখানে আমাদের এই টপিকটার জন্য। একটা হচ্ছে পরম বেগ, আর আরেকটা হচ্ছে তোমাদের আপেক্ষিক বেগ। তোমরা আগে সবাই লিখো এটা, যে পরম বেগ এবং হচ্ছে কি আমাদের এটা আপেক্ষিক বেগ। আজকের ক্লাসটা কিন্তু একটা ফিলময় ক্লাস, তাই তোমাকে প্রত্যেকটা কন্টেন্ট ফিল করতে হবে। আজকের ক্লাসের নামই লিখে নাও যে ফিল, অনেক ফিল লাগবে, অনেক ফিল ছাড়া তোমরা এই ক্লাসগুলো করতে পারবে না। তাহলে আমাদের যে টপিকগুলো বললাম, যে একটা টপিক হচ্ছে পরম বেগ আর আরেকটা টপিক হচ্ছে কি আমাদের আপেক্ষিক বেগ। এখন কোনটা আসলে কিভাবে আমরা সলভ করব সেটা আমাদের দেখার বিষয় আজকে। দেখো পরম বেগ কাকে বলে? পরম বেগ মানে হচ্ছে, এটা মনে করবো রিয়েল বেগ। পরম, তুমি দু চোখ দিয়ে যা কিছু দেখবা সত্য, তার মানে এটা হলো একটা সত্য জিনিস, এটা হলো সত্য ঘটনা। তার মানে পরম ঘটনা মানে হচ্ছে সত্য ঘটনা। তুমি দু চোখ দিয়ে যা কিছু দেখো তা যদি সত্য হয়, তাহলে ওই জিনিসটাকে বলি আমরা পরম। এই পরম হওয়ার জন্য তোমাকে যে প্রসঙ্গ কাঠামো, তোমরা ইতিপূর্বে আগের লেকচারগুলোতে তোমরা প্রসঙ্গ কাঠামো সম্পর্কে একটা আইডিয়া হচ্ছে। প্রসঙ্গ কাঠামো মানে যার সাপেক্ষে আমি কোনো কিছু বর্ণনা করি, সেই জিনিসটাকে আমাদের প্রসঙ্গ কাঠামো বলা হয়। সো প্রসঙ্গ কাঠামো যদি স্থির থাকে, এই প্রসঙ্গ কাঠামো এই বেচারা যদি স্থির থাকে মানে স্থির কাঠামোর সাপেক্ষে তুমি যখন কোনো বেগ পরিমাপ করবা, ওই বেগটাকে আমরা বলবো হচ্ছে পরম বেগ। স্থির কাঠামোর সাপেক্ষে যখন আমরা কোনো বস্তুর বেগ নির্ণয় করব, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পরম বেগ। স্থির কাঠামোর সাপেক্ষে যখন তুমি কোনো বস্তুর বেগ নির্ণয় করবা, তখন ওই বেগগুলোকে আমরা বলবো হচ্ছে পরম বেগ। আচ্ছা, তাহলে দেখো পরম বেগ মানে হচ্ছে স্থির কাঠামো সাপেক্ষে, এবং এই পরম বেগ মানে হচ্ছে সত্য। তার মানে তুমি স্থির অবস্থায় দু চোখ দিয়ে যা কিছু দেখবা তা সবকিছুই কিন্তু সত্য। তুমি স্থির বসে বা স্থির দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তিকে চলতে দেখো, তার মানে হচ্ছে ওই ব্যক্তি আসলে চলমান আছে। তুমি স্থির দাঁড়িয়ে যদি কোনো বস্তুকে গতিশীল দেখো, তার মানে বুঝতে হবে ওই ব্যক্তি আসলে গতিশীল আছে। তার মানে তুমি স্থির অবস্থান থেকে যা কিছু দেখবা সবকিছুই সত্য, এবং এগুলো হচ্ছে একুরেট ভেলোসিটি অথবা অ্যাবসলিউট ভেলোসিটি। তার মানে এগুলো পরম। কিন্তু আপেক্ষিক জিনিসটা কি? আপেক্ষিক মানে হচ্ছে তুলনা, কম্পেয়ার। এটা হচ্ছে তুলনা করা। আপেক্ষিক যখনই কোনো কিছু যাবে, আপেক্ষিক শব্দটার মিনিং হচ্ছে তুলনা করা। হ্যাঁ, আমি বলি না তুমি তো অনেক সুন্দর, তুমি অপরূপা, হ্যাঁ, এই যে সৌন্দর্যটাকে বর্ণনা করি, এই জিনিসগুলো কিভাবে বর্ণনা করো? এই অপরূপা সৌন্দর্য বা অপরূপা সুন্দরী, এগুলো কিন্তু হচ্ছে অন্য কারো সাপেক্ষে একটা বিবেচনা করো। তাহলে আপেক্ষিক মানে হচ্ছে তুলনা করা। এটা কিন্তু সত্য না, এটা হলো মিথ্যা জিনিস। এটা হচ্ছে মনে করো মিথ্যা, এটা মিথ্যা কল্পনা। আমি মানুষের এটা মনের সান্ত্বনা, মনের ফিলিংস, যে আমার কাছে তুমি সবচেয়ে সুন্দর। আমরা বলি না যে প্রিয়তমা তুমি তো অনেক সুন্দর। এই যে সৌন্দর্য বর্ণনা করার জন্য কি করতেছি আমরা? একজনকে আরেকজনের সাথে কম্পেয়ার করি। এই কম্পেয়ারেবল যে জিনিসগুলো আছে, এগুলোর নামই হচ্ছে আমাদের কি? আপেক্ষিক ঘটনা। তার মানে আপেক্ষিক মানে হচ্ছে তুলনা করা। এবং এই আপেক্ষিক গতি যখন বা আপেক্ষিক বেগ যখন বুঝবো, তখন তোমাকে বুঝতে হবে যে যে কাঠামোটা নিয়ে তুমি কাজ করতেছো, এই কাঠামো কিন্তু তোমার হচ্ছে গতিশীল থাকা লাগবে। এটা হচ্ছে একটা গতিশীল কাঠামো। তার মানে কাঠামো গতিশীল যদি হয়,
এই গতিশীল কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর বেগ বর্ণনা করবা তখন ওই বেগটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক। আমি আবারও বলি, আমাদের যে দুইটা বেগ দেখতে পাচ্ছ, এই দুইটা বেগের মধ্যে একটা বেগ হচ্ছে পরম বেগ আর একটা বেগ হচ্ছে আপেক্ষিক বেগ। আমরা আজকে মূলত পরম এবং আপেক্ষিক বেগ জিনিসগুলো কেমন এগুলো নিয়ে কাজ করব এবং আপেক্ষিক বেগের বিভিন্ন কন্টেন্ট গুলো নিয়ে আমরা আসলে কাজ করব। তাহলে আপেক্ষিক শব্দটা যখনই তোমার চোখের সামনে আসবে, তোমার মাথার মধ্যে এটা বুঝতে হবে যে আপেক্ষিক মানে হচ্ছে যে কাঠামোটা আছে সেই কাঠামোটা কি গতিশীল বলতো। আচ্ছা, তোমরা অনেক সময় ট্রেন দিয়ে বা বাস দিয়ে যখন বাড়িতে যাও, দেখবা ট্রেনের জানালা দিয়ে যখন অপলক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকো, তোমার কাছে মনে হবে গাছপালা ঘর বাড়িগুলো পিছনে অনেক দ্রুত দৌড়ায় যাচ্ছে। তোমার কাছে যে মনে হচ্ছে যে গাছপালাগুলো দৌড়ায় যাচ্ছে, এখন আসলে কি গাছপালাগুলো দৌড়ায়? তুমি নিজে যে গতিশীল, তুমি কিন্তু অন্যজনকে গতিশীল দেখতেছো, নিজেরটা কেউ ফিল করে না, মানুষ ফিল করে অন্যেরটা। এই অন্যেরটা যে ফিল করো, এই অন্যের যে ফিলিংসটা তোমার মধ্যে তৈরি হয়, এই জিনিসটার নামই হচ্ছে মূলত আপেক্ষিক। তুমি ট্রেনের জানালা দিয়ে অন্য কাউকে দেখতেছো গতিশীল, সে কিন্তু গতিশীল না, সে কিন্তু স্থির। তার মানে কি, তুমি কাঠামোতে বসে বসে তুমি অন্য কাউকে ফিল করছো সে স্থির নাকি গতিশীল, এই বিষয়টার নামে আপেক্ষিক। আপেক্ষিক হইতে গেলে তুমি যে কাঠামোতে বসে বসে পরিমাপ করবা, ওই কাঠামোটা কিন্তু তোমার হচ্ছে গতিশীল হওয়া লাগবে। স্থির কাঠামোতে বসে কিন্তু একুরেট জিনিস মাপবা। তার মানে তুমি যদি একটা স্থির ট্রেনে বসে কারো দিকে তাকিয়ে থাকতা, তাকে তুমি স্থির দেখলে সে আসলে স্থির ছিল, তাকে যদি গতিশীল দেখো সে আসলে গতিশীল। কিন্তু তুমি যদি চলন্ত ট্রেনের জানালা দিয়ে কারো দিকে তাকাও, তাহলে কিন্তু তুমি উল্টা পাল্টা জিনিস দেখবে। তুমি হচ্ছে একটা বস্তু স্থির থাকলেও তাকে তোমার স্থির মনে হবে না, মনে হবে সে তো দৌড়াচ্ছে, হ্যাঁ সে তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা, তো আজকের ক্লাসটা কিন্তু একটা জীবনমুখী ক্লাস। এই ক্লাসটা তোমার লাগবে, তুমি হচ্ছে অনেক কিছু বর্ণনা করতে পারবো আজকের ক্লাস থেকে। বিশেষ করে বৃষ্টির দিনে আসলে কিভাবে ভিজবা, হ্যাঁ ভিজতে গেলে আসলে তো সমস্যা, এখন ভিজে যাবে না, সাদা ধরতে হবে, খুব রোমান্টিক একটা টপিক এটা। তো আমরা আপেক্ষিক বেগটা একটা ঘটনা দিয়ে ঘটাই। দেখো, আমরা এখন আপেক্ষিক বেগটা একটু ঘটনা দিয়ে বোঝাবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা আমাদের সেই নায়ক মুজাহিদ ভাই, এটা হচ্ছে আমাদের মুজাহিদ ভাই, সবাই ছবিটা আঁকো। মুজাহিদ ভাইয়ের একটু পেট অবশ্যই একটু বড় হবে। আর এটা হচ্ছে আমাদের মর্জিনা, সে আগের গল্পের নায়িকা চেয়েও ছিল মর্জিনা। আর এ হচ্ছে মনে করো আমাদের জরিনা, একটু ছোট মানুষ, মনে করো পা বড়, সে হচ্ছে মনে করো জরিনা। এখন আমাদের মুজাহিদ ভাই মনে করো হচ্ছে স্থির দাঁড়ায় আছে, সে ভদ্রলোক, সে স্থির দাঁড়ায় আছে। কিন্তু আমাদের মর্জিনা আপা দেখো এইদিকে সে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এবং জরিনা একই দিকে মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তার মানে দুইজনের জন্য আমি আলাদা আলাদা বেগ চিন্তা করলাম। এখানে আমি দুইজনের জন্য আলাদা আলাদা বেগ চিন্তা করলাম। হ্যাঁ, মর্জিনা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং জরিনা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। মুজাহিদ ভাইকে আমি এ দিয়ে প্রকাশ করলাম, মর্জিনাকে বি দিয়ে, এবং হচ্ছে জরিনাকে মনে করো সি দিয়ে প্রকাশ করলাম। এই যে দেখো, তিনজন অবজারভার নিয়ে আমি কাজ করতেছি বা তিনজন ব্যক্তি নিয়ে কাজ করতেছি। এই তিনজন ব্যক্তির মধ্যে কেউ আছে গতিশীল, কেউ কিন্তু আবার হচ্ছে স্থির। সো একজন যদি আরেকজনের দিকে তাকায় থাকে, একজনের মধ্যে আরেকজনের প্রতি ফিল কেমন তৈরি হবে, এই ফিলটা নিয়ে কিন্তু আমাদের আজকের ক্লাস। এখন তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা আমাকে উত্তর দিবা। বলো, এ যদি মানে মুজাহিদ ভাই যদি মর্জিনার দিকে তাকায় থাকে তাহলে কি দেখতে পাবে বলো তো? বলো, মুজাহিদ ভাই যদি মর্জিনার দিকে তাকায়, মর্জিনাকে কি স্থির দেখবে নাকি গতিশীল দেখবে? বলো বলো বলো, মুজাহিদ ভাই যদি মর্জিনার দিকে তাকায় তাহলে মর্জিনাকে কি স্থির দেখবে নাকি গতিশীল দেখবে? খুব দ্রুত কমেন্ট করো। এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে আজকের যে মূল টপিকে আমরা যাবো, মূল টপিকটা বুঝতে পারবো না। মুজাহিদ ভাই এইরকম আচ্ছা কি আমি বুঝি নাই, কি দেখবে কি দেখবে? গতিশীল দেখবে। কাজল গাঙ্গুলি বলছে গতিশীল গতিশীল, ঠিক আছে। তার মানে মুজাহিদ ভাই যদি মর্জিনার দিকে তাকায়, তোমরা বলছো মুজাহিদ দেখবে মর্জিনাকে গতিশীল, এবং যদি জরিনার দিকে তাকায় তাহলেও কিন্তু গতিশীল দেখবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মুজাহিদ যদি মর্জিনার দিকে তাকায় থাকে তাহলে মর্জিনাকে কত বেগে গতিশীল দেখবে বলো তো? কত বেগে গতিশীল দেখবে? বলো, কত বেগে গতিশীল দেখবে? মুজাহিদ ভাইয়া যদি মর্জিনার দিকে তাকায় তাহলে মুজাহিদ ভাইয়া মর্জিনাকে কত বেগে গতিশীল দেখবে? দ্রুত। গতিশীল বুঝলাম, সবাই বলছে গতিশীল দেখবে, কিন্তু কত বেগে গতিশীল দেখবে এটা সবাই কমেন্টে জানাও দ্রুত, যে কত বেগে গতিশীল দেখবে। খুব খুব দ্রুত বলছো 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন এই মুজাহিদ ভাইয়া দেখো, সে যদি মর্জিনার দিকে তাকায় তাহলে আমাদের মুজাহিদ ভাইয়া দেখবে মর্জিনা 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, কিন্তু কাছে আসতে দেখবে নাকি দূরে যেতে দেখবে? বলো, মুজাহিদ ভাই কি ফিল করবে? সে দেখবে কি যে মর্জিনা কাছে আসতেছে নাকি দূরে যাচ্ছে? বলো তো কি দেখবে? কাছে আসার গল্প না দূরে যাওয়ার গল্প? বলো তো কি দ্রুত কি হবে? এটা বুঝতে হবে, এগুলো না বুঝলে ম্যাথ সলভ করতে পারবে না। দূরে চলে
দূরে যাচ্ছে, দূরে, গুড গুড গুড, 5 মিটার পার সেকেন্ড বেগে দূরে। তার মানে মুজাহিদ ভাইয়া যদি মর্জিনার দিকে তাকায় থাকে তাহলে মুজাহিদ ভাইয়া দেখবে মর্জিনা 5 মিটার পার সেকেন্ড বেগে দূরে চলে যাচ্ছে, কাকে ছেড়ে? মুজাহিদ ভাইয়াকে ছেড়ে। আবার যদি এই মুজাহিদ ভাই জরিনার দিকে তাকায় তাহলে মুজাহিদ ভাই দেখবে জরিনা 10 মিটার পার সেকেন্ড বেগে দূরে চলে যাচ্ছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে মুজাহিদ ভাইয়ার সাপেক্ষে মর্জিনা এবং জরিনার যে বেগগুলো তুমি পরিমাপ করলা, এই বেগগুলো কি পরম বেগ নাকি আপেক্ষিক বেগ? তাহলে বলো তো এই বেগটার নাম কি, পরম নাকি আপেক্ষিক? বলো। মুজাহিদ ভাইয়ের যে ফিলোসফিটা, মুজাহিদ ভাইয়া মর্জিনাকে দেখুক অথবা জরিনাকে দেখুক, যার দিকে দেখুক না কেন, যত বেগেই দেখুক না কেন, এটা কি পরম বেগ নাকি আপেক্ষিক বেগ? খুব দ্রুত বলো, এটা কি পরম বেগ নাকি আপেক্ষিক বেগ? ওকে, অনেকে কমেন্টস করেছো পরম বেগ, গুড। তারপরে তোমরা বুঝতে পেরেছো পরম। তোমাদেরকে বলছিলাম যে ঘটনা ঘটাবে, যে জিনিসটা ফিল করবে, সে যদি স্থির থাকে, দেখো আমাদের নায়ক আজকে কিন্তু স্থির আছে, সে স্থির দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কোনো কিছু ফিল করার চেষ্টা করবে, ওই ঘটনাগুলো কিন্তু হচ্ছে পরম বেগ। এবং পরম মানে হচ্ছে সত্য। মুজাহিদ স্যার যদি দেখে মর্জিনা 5 মিটার পার সেকেন্ড বেগে সামনে আগাচ্ছে, তার মানে ঘটনা সত্য, মর্জিনা আসলেই সামনে আগাচ্ছে। এবং জরিনা 10 মিটার পার সেকেন্ড বেগে আসলেই সামনে আগাচ্ছে, এবং এই ভেলোসিটি গুলো হচ্ছে সত্য বেগ। এগুলো তার মানে এগুলো হচ্ছে আসল ঘটনা। হ্যাঁ, সেগুলো হচ্ছে আসল ঘটনা। তাহলে যদি এই ঘটনাগুলো আমরা একটু লেখার চেষ্টা করি তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে একটু লিখো যে এ এর সাপেক্ষে বি এর বেগ, তার মানে এ যদি বি এর দিকে তাকায়, এ দেখবে বি কে 5 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে, তাই না? বলো, এটা সামনে যাচ্ছে। এবং এই যে 5 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে, যেহেতু এ ব্যক্তির সাপেক্ষে পরিমাপ করছো, এ ব্যক্তি নিজে কিন্তু স্থির আছে, যার ফলে এই বেগটা হবে হচ্ছে পরম বেগ। তার মানে এটা হচ্ছে তোমাদের পরম বেগ। অনুরূপ ভাবে তুমি যদি এ এর সাপেক্ষে সি এর বেগ বের করো, এটা হবে 10 মিটার পার সেকেন্ড, এবং এটাও কোন দিকে বলো তো? সামনের দিকে। এবং এটাও কিন্তু হচ্ছে পরম বেগ, এটাও কিন্তু হচ্ছে পরম বেগ। ঘটনা একটাই, পরম কেন হলো? পরম হওয়ার কারণ হচ্ছে যে ঘটনা ঘটাচ্ছে, যে ফিল নিচ্ছে, সেই বেচারা কিন্তু স্থির অবস্থায় আছে। বলো, সেটা বুঝছো কিনা সবাই? সবাই কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? বলো, পরম ঘটনাটা বুঝতে পারছো কিনা? এটা ভালো বেসিক। এটা যদি স্ট্রং না থাকে আপেক্ষিক দুনিয়ায় কিন্তু ঢুকতে পারবে না। কারণ আপেক্ষিক মানে ফিলোসফি, তোমার ফিলিংস। তুমি আসলে ম্যাথটা কিভাবে ফিল করবা, এক একজন এক এক ভাবে ফিল করবে। সো ফিলিংস চেঞ্জ হয়ে গেলে কিন্তু ম্যাথটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো করে ফিল করতে হবে এটা। ওকে, বলছো তোমরা বুঝে ফেলছো, গুড। এখন আসো আমাদের যদি এমন করি, এতক্ষণের সব গল্পে শুধু তো তোমার তাকিয়ে ছিল কে বলতো? শুধু মুজাহিদ ভাইয়াই তাকিয়ে ছিল মর্জিনার দিকে। কিন্তু যদি উল্টা হয়, তোমরা বলতো মর্জিনা যদি এখন মুজাহিদ ভাইয়ার দিকে তাকায়, তাহলে মর্জিনা মুজাহিদ ভাইকে কেমন দেখবে? কত বেগে গতিশীল দেখবে নাকি স্থির দেখবে? কোন দিকে যেতে দেখবে? একটু বলো তো দেখি, তোমরা সবাই বলো তো দেখি আমরা পারি কিনা। এতক্ষণ মুজাহিদ ভাইয়া তাকায় ছিল, এখন মর্জিনা তাকাবে কার দিকে বলতো? মুজাহিদ ভাইয়ার দিকে। তাহলে মর্জিনা যদি মুজাহিদ ভাইয়ার দিকে তাকায়, তাহলে এই মর্জিনা মুজাহিদ ভাইকে কেমন দেখবে? আসলে কি স্থির দেখবে নাকি গতিশীল দেখবে? আগাইতে দেখবে নাকি পিছাইতে দেখবে? কত বেগে দেখবে? দেখি কে কে পারো, বলো, দ্রুত বলো, দ্রুত বলো। 5 মিটার পার সেকেন্ড বেগে মুজাহিদ ভাইকে পিছনের দিকে যেতে দেখবে, গুড বলছে একজনে। হ্যাঁ, ইসরাত বলছে স্থির দেখবে। তারপর হচ্ছে মর্জিনাত দেখবে মুজাহিদ ভাই দূরে চলে যাচ্ছে, হ্যাঁ ছেড়ে চলে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? পিছনে চলে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? এগুলো বলতে হবে। গতিশীল দেখবে, কত বেগে? কয়েকটা প্রশ্ন। প্রথমত হচ্ছে মর্জিনা মুজাহিদ ভাইকে স্থির দেখবে নাকি গতিশীল দেখবে, এটা একটা ফিলিংস। এরপরে আগাইতে দেখবে না পিছাইতে দেখবে, 2 নম্বর ফিলিংস। 3 নম্বর হচ্ছে কত বেগে দেখবে। 3টা ঘটনা তোমাকে বলতে হবে, 3টা ঘটনা। 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল দেখবে। দেখো, তার মানে এই মুজাহিদ ভাইকে যখন আমাদের হচ্ছে মর্জিনা আপা দেখবে, এই মর্জিনা কিন্তু দেখবে আমাদের হচ্ছে মুজাহিদ ভাই 5 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু কোন দিকে যাচ্ছে বলতো? পিছন দিকে পিছায়া যাচ্ছে। এ দেখবে এ কিন্তু 5 মিটার পার সেকেন্ড বেগে পিছায়া যাচ্ছে। এখন বিষয়টা কেমন দেখো। তাহলে এখন ফিলোসফিটা কার বলতো? আমাদের বি এর। তাহলে তোমরা লিখো বি এর সাপেক্ষে এ এর বেগ, বি এর সাপেক্ষে এর বেগ, বি এর সাপেক্ষে এর বেগ। এখন আসো এই আপেক্ষিক বেগ আগে বুঝো।
কার সাপেক্ষে বলতো ভাই? বি এর সাপেক্ষে। বি নিজে কি স্থির নাকি গতিশীল? গতিশীল। তাহলে যেহেতু যে ফিল নিচ্ছে সে যেহেতু গতিশীল, তার মানে তোমাকে বুঝতেই হবে এটা কিন্তু পরম বেগ হবে না, এটা হবে হচ্ছে আপেক্ষিক বেগ। তার মানে যখন তুমি বি এর সাপেক্ষে কোনো কিছু পরিমাপ করবা তখন এটা হচ্ছে কিন্তু আপেক্ষিক বেগ হবে, এটা হচ্ছে আপেক্ষিক বেগ হবে। এখন আপেক্ষিক বেগ বের করার নিয়মটা কি? এখন আগে বুঝো, কার সাপেক্ষে কার বের করবা? কার সাপেক্ষে কার? দেখো বি এর সাপেক্ষে কার বেগ বলো তো আমাদের? এর বেগ। এখন একটু ভালো করে বুঝো, বেগটা কার? এর। ফিল নিচ্ছে কে? বি। তার মানে যার বেগ বের করবা, আমি বেগ বের করব মানে ভি বের করব, কার বেগ? এর বেগ। যার বেগ বের করবা তাকে লিখবা আগে, যার বেগ বের করবা তাকে লিখবা আগে। কার সাপেক্ষে করবা? বি এর সাপেক্ষে। যার সাপেক্ষে করবা তাকে লিখবো হচ্ছে পরে। তাইলে এই যে বি এর সাপেক্ষে এর বেগ, এটাকে তুমি হচ্ছে সিম্বলাইজ করবে এইভাবে, ভি এ বি। ভি এ বির মিনিং হচ্ছে বি ফিল নিচ্ছে কাকে বলতো? এ কে। অথবা মর্জিনা ফিল করতেছে কাকে? মুজাহিদকে। সো এটাই আমরা এখানে প্রকাশ করার চেষ্টা করেছি। তাইলে যেহেতু এখানে তোমার বি বেচারা স্থির না গতিশীল, বুঝতেই পারতেছো যে বি হচ্ছে একটা গতিশীল অবজারভার, এই জন্য এই বেগটা কিন্তু একটা আপেক্ষিক ভেলোসিটি হবে। হ্যাঁ, ওকে। এখন আসো এই আপেক্ষিক বেগটা বের করবা কেমনে? আপেক্ষিক বেগ মানে হচ্ছে যদি বস্তুগুলো তোমার হচ্ছে একই দিকে চলমান থাকুক কিংবা বিপরীত দিকে চলমান থাকুক, যাই হোক না কেন, তুমি সবসময় আপেক্ষিক বেগ হচ্ছে দুইটা বেগের পরিবর্তন। তার মানে এই ব্যক্তি আর এই ব্যক্তি, এই দুইজনের বেগের পরিবর্তনের মাধ্যমেই মূলত আপেক্ষিক বেগটা বের করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে বিয়োগ করবা, কিভাবে পরিবর্তন করবা? বলো, কার বেগ বের করতেছো বলো তো আমাদের? এ ব্যক্তির বেগ বের করতেছো। যার বেগ বের করবা তাকে লিখবা আগে, যার বেগ বের করবা তাকে লিখবা আগে। যার সাপেক্ষে বের করবা মানে যে জিনিসটা ফিল করবে তার বেগ লিখবা কোথায় বলো তো আমাদের? পরে। তাইলে ভি অফ এ ভি বা ভি এ ভি, এটা মানে হচ্ছে ভি এ মাইনাস ভি ভি। ভি এ মাইনাস কত আমাদের? ভিবি। সবাই কি বিষয়টা বুঝছো কিনা আগে বলো। ভি এ বি এটাই ইকুয়াল হচ্ছে ভি এ মাইনাস হচ্ছে ভিবি। তাইলে আমি আবারও বলছি, আপেক্ষিক বেগ সব সময় বিয়োগ করে বের করবা। যার বেগ বের করবা, কার বেগ বের করবা? এর বেগ, তার সিম্বলটা আগে লিখবা। যার সাপেক্ষে বের করবা তার সিম্বলটা পরে লিখবা। এবং আপেক্ষিক বেগ বের করার সময় যার বেগটা বের করতেছো তার বেগ আগে লিখবা, যার সাপেক্ষে বের করবা তার বেগটা কোথায় লিখবা? পরে লিখবা। আর মাঝখানে কি লিখবা বলো তো আমাদের? মাইনাস লিখবা। ওকে, সবাই বলছো বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে এখন যদি আমি মানগুলো বসায় দিই, দেখে দেখে মান বসায় দেখো। আমাদের এ মানে হচ্ছে আমাদের নায়ক মুজাহিদ ভাইয়া, তার বেগ কিন্তু স্থির মানে হচ্ছে 0, মাইনাস ভিবি মানে মর্জিনার বেগ, এটা কিন্তু কত বলো তো আমাদের 5। সো এটা ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে বলো তো আমাদের? -5। -5 এর মানে কি দেখো, এই যে 5, এই যে 5, এই 5 মানে দেখা বেগ, দেখা বেগ। তার মানে মর্জিনা দেখবে মুজাহিদ ভাই 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। এখন এই দৌড়ানোটা কাছে আসবে নাকি দূরে যাবে, এই জিনিসটা বুঝবা হচ্ছে এই চিহ্নটা দেখে। যদি এখানে চিহ্নটা পজিটিভ থাকতো, যদি চিহ্নটা পজিটিভ থাকতো, পজিটিভ মানে কি বলতো আমাদের? পজিটিভ মানে হচ্ছে তোমার হচ্ছে সামনে যাওয়া। পজিটিভ মানে কি? সামনে যাওয়া। আর নেগেটিভ মানে, যেহেতু এখানে নেগেটিভ আছে, এই নেগেটিভের মিনিংটা হচ্ছে সে পিছনের দিকে দেখবে, পিছনের দিকে পিছাচ্ছে দেখবে। তার মানে দেখো, আমি যাচ্ছি সামনের দিকে এইভাবে, আমি পিছনে তাকাইলাম, মুজাহিদ ভাইকে দেখবো তাকায়া, সে কিন্তু পিছনে দৌড়াচ্ছে, তার মানে হচ্ছে এখানে আপেক্ষিক বেগের দুনিয়ায় কেউ কখনো নিজেরটা দেখে না, সবাই দেখে পরেরটা। নিজেরটা নিজে ফিল করতে পারে না, সবাই ফিল করে পরেরটা। এই জিনিসটার নামে হচ্ছে আপেক্ষিক। তার মানে মর্জিনা যদি তোমার মুজাহিদের দিকে তাকায়, মুজাহিদ ভাইকে কিন্তু সে আসলে 5 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে দৌড়াইতে দেখবে, কিন্তু মর্জিনা যে নিজে আগাচ্ছে এটা কিন্তু তার মধ্যে ফিলিংসটা হবে না। এই যে বেগটা বুঝলাম, এই বেগটার নামে হচ্ছে আপেক্ষিক বেগ। সবাই কি বুঝতে পেরেছো? বলো, যারা ক্লাস করেছো সবাই কি বুঝতে পেরেছো? বলো বলো বলো, দ্রুত বলো, বাচ্চারা বলো, আগাইতে হবে। বলো এটা বুঝতে পেরেছো কিনা? ওকে, অনেক মজার, এগুলো অনেক মজাদার টপিক, অনেক ডিপ টপিক, মজার টপিক, বুঝতে হবে। বুঝলে দেখবা যে অনেক ভালো লাগবে, এগুলো ভালো টপিক এগুলো।
ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কন্টেন্টে যাই। এখন তো হচ্ছে মুজাহিদ তাকায়, তোমার হচ্ছে দেখো মুজাহিদ কখনো তাকাইলো মর্জিনার দিকে, মর্জিনা তাকাইলো মুজাহিদের দিকে। এতক্ষণ যে ঘটনাগুলো ঘটাইলাম এখান থেকে আমরা বুঝতে পারলাম মুজাহিদ যদি মর্জিনার দিকে তাকায়, মুজাহিদ দেখবে মর্জিনা 5 মিটার পার সেকেন্ড বেগে সামনে এগিয়ে যাচ্ছে, আর মর্জিনা যদি মুজাহিদের দিকে তাকায়, মর্জিনা দেখবে মুজাহিদ 5 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে যাচ্ছে। তাইলে এই যে একজনের সাপেক্ষে আরেকজনের যে ফিলোসফি গুলো আছে, এই বেগগুলোর মধ্যে কোন কোন বেগগুলো পরম হবে, আবার কোন কোন বেগগুলো আপেক্ষিক হবে। এদের মধ্যে যেগুলো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে পরিমাপ করবা সেগুলোর নাম হচ্ছে পরম, আর যেগুলো গতিশীল বস্তুর সাপেক্ষে পরিমাপ করবা সেগুলো হচ্ছে আমাদের আপেক্ষিক। এবং আপেক্ষিক বেগগুলো কিভাবে বের করবা সেগুলো কিন্তু আমরা দেখালাম। আচ্ছা, এখন বলতো যদি জরিনা যদি তোমার হচ্ছে মুজাহিদের দিকে তাকায়, তাইলে জরিনা কি দেখবে? তাহলে এখন লিখো সি এর সাপেক্ষে লিখো যে এ এর বেগ। এতক্ষণ তো মর্জিনা তাকায় ছিল, এখন যদি জরিনা আমাদের মুজাহিদ ভাইয়ার দিকে তাকায় তাহলে কি দেখবে? দেখো, তাহলে জরিনা ফিল করতেছে কাকে বলতো? মুজাহিদ ভাইকে। তাহলে বেগটা কার? এর। কার সাপেক্ষে? সি এর। তাহলে এটাকে লিখবা কেমনে? ভি এ এর বেগ কে ফিল নিচ্ছে? সি, মানে ভিএসি ইকুয়াল ভি এ মাইনাস কি বলতো? ভিসি। তার মানে এই ভি এর মান তো 0 আর ভিসি এর মান হচ্ছে 10। সো ক্যালকুলেশন করলে পাচ্ছ -10। তার মানে জরিনা এবং মর্জিনা দুইজনই যদি মুজাহিদ ভাইকে দেখে, তারা দেখবে মুজাহিদ ভাইয়া তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। কোন দিকে? পিছন দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে পিছন দিকে চলে যাচ্ছে, এই ভেলোসিটি গুলোই হচ্ছে কিন্তু আপেক্ষিক। হ্যাঁ, অনেক মজার টপিক, অনেক মজার। আজকে আমরা ভিজবো, শিখবো, অনেক গল্প হবে। সবাই শুধুমাত্র ক্লাসটা এনজয় করতে থাকো। তাহলে দেখো, এই যে জরিনা এবং মর্জিনা দুইজনের সাপেক্ষে মুজাহিদ ভাইয়ের উপরে যে ফিল্ডটা অ্যাপ্লাই করলাম আমরা, এই দুইটা বেগে কিন্তু হচ্ছে আপেক্ষিক। আচ্ছা, এতক্ষণ তো তোমার দুই নায়িকা মিলে নায়কের দিকে তাকায় থাকলো, কিন্তু এরা যদি নিজেরা নিজেদের দিকে তাকায়, ধরো এমন হলো, তোমরা এখন নিজেরা বলো তো দেখি, মর্জিনা যদি মুজাহিদের দিকে না তাকিয়ে এখন মর্জিনা জরিনার দিকে তাকায়, তাহলে এই মর্জিনা জরিনাকে কেমন দেখবে? 3টা প্রশ্নের আনসার দিবা। প্রথমত হচ্ছে মর্জিনা জরিনাকে আগাইতে দেখবে না পিছাইতে দেখবে, কত বেগে দেখবে? এই প্রশ্নগুলোর আনসার লাগবে যে কত বেগে দেখবে, আগাইতে দেখবে না পিছাইতে দেখবে। দ্রুত মর্জিনা যদি জরিনার দিকে তাকায়, আগাইতে দেখবে না পিছাইতে দেখবে, মানে সামনে যাবে না পিছনে যাবে, এবং তোমার কত বেগে যাবে, খুব দ্রুত। আচ্ছা, আমরা করি তাহলে মর্জিনার সাপেক্ষে জরিনার বেগ মানে হচ্ছে বি এর সাপেক্ষে সি এর বেগ। এটা আমরা বের করব। বেগটা কার আগে বুঝো, প্রশ্ন করবা, যে পরে থাকবে তার আগে লিখবা ভিসি। কার সাপেক্ষে বলো তো? বি এর। তাহলে ভিসিভি মানে ভিসি মাইনাস হচ্ছে কি ভিবি, মান বসাও। ভিসি মানে হচ্ছে 10 আর ভিবি এটা মানে হচ্ছে কত বলো তো? আমাদের 5। তাহলে ক্যালকুলেশন করে দেখো, এটার মান কিন্তু তুমি পাইলা হচ্ছে 5। এটার মান কিন্তু পাইলাম হচ্ছে আমরা কি বলতো? 5। তার মানে হচ্ছে এই যে বি ব্যক্তি যদি সি ব্যক্তির দিকে তাকায়, তাহলে বি ব্যক্তি দেখবে, মানে যে পিছনে আছে সে দেখবে সামনের ব্যক্তি সামনেই চলে যাচ্ছে। যে পিছনে আছে ওই ব্যক্তি যদি সামনের দিকের কোনো ব্যক্তিকে দেখে, তাহলে দেখবে ওই ব্যক্তি কিন্তু সামনেই যাচ্ছে। এবং কত বেগে দেখবে? কমন যে ভেলোসিটি গুলো আছে, কমন ভেলোসিটি গুলো দেখবে না, এক্সট্রা ভেলোসিটি গুলো দেখবে। যেমন এর তো বেগ হচ্ছে 5, এর বেগ হচ্ছে 10, তাহলে 10 আর 5 এর পরিবর্তন কতটুকু? এক্সট্রা হচ্ছে 5। তার মানে এই মর্জিনা যদি এখন জরিনার দিকে তাকায়, মর্জিনা দেখবে জরিনা 5 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে চলে যাচ্ছে বলো তো? আমাদের সামনের দিকে চলে যাচ্ছে। গুড, তোমরা অনেকে বলছো, তোমরা ঠিক আনসার দিয়েছো যে 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে চলে যাচ্ছে। এখন যদি উল্টা হয় যে জরিনার সাপেক্ষে মর্জিনা মানে সি এর সাপেক্ষে বি এর বেগ, সি এর সাপেক্ষে যদি আমরা এখন বি এর বেগ বের করি, তাহলে এটা কি হবে? দেখো, ভি কার বেগ? এটা বি এর বেগ। কার সাপেক্ষে? সি এর। তাহলে ভি অফ বিসি এটা হচ্ছে ভিবি মাইনাস হচ্ছে কত? বিসি। তাহলে ভিবি কত বলতো? ভিবি হচ্ছে 5 - 10। তার মানে ক্যালকুলেট করলে হচ্ছে
-5 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে তুমি বেগটা পাইলা -5 মিটার পার সেকেন্ড, এই 5 দ্বারা বোঝাই হচ্ছে ভ্যালু, আর এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে আমাদের দিক। তার মানে জরিনা যদি মর্জিনার দিকে তাকায়, মর্জিনা এবং জরিনার যে ফিলোসফিটা কেমন হবে দেখো, জরিনা দেখবে মর্জিনা 5 মিটার পার সেকেন্ড বেগে মাইনাস আছে, মাইনাস মানে পিছনে চলে যাচ্ছে, মাইনাস মানে কি আমাদের পিছনে চলে যাচ্ছে। ওকে, তাহলে এই বেগটা যেহেতু এরা দুইজনই গতিশীল, একজন আরেকজনের দিকে তাকায় থাকলে একজনের সাপেক্ষে আরেকজনের যে বেগটা আছে, এই বেগটা কিন্তু কি বেগ হবে বলো তো বাচ্চারা? আপেক্ষিক বেগ হবে। এটা কিন্তু কি বেগ হবে? আপেক্ষিক বেগ হবে। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? বলো বাচ্চারা বলো, সবাই কি বুঝতে পেরেছো এটা? ওকে, সবাই কমেন্টসে জানিয়ে দিয়েছো সবাই বুঝতে পেরেছো, গুড, ভেরি গুড। এখন আমি আবার একটু এই পুরো ফিলোসফিটাকে সামারি করি। দেখো, আপেক্ষিক বেগ, যখন কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো ঘটনা পরিমাপ করবা তখন ওই বেগগুলোকে আমরা হচ্ছে আপেক্ষিক বেগ বলবো। আপেক্ষিক বেগের ক্ষেত্রে অবশ্যই অবজারভার যে অবজারভেশন করবে বা ফিল করবে তাকে অবশ্যই গতিশীল হতে হবে, এবং এই ক্ষেত্রে যদি দুইটা ব্যক্তি গতিশীল থাকে এবং একই দিকে চলমান থাকে, একই দিকে চলমান বস্তুগুলোর ক্ষেত্রে অথবা ব্যক্তিগুলোর ক্ষেত্রে যার বেগ কম সে যদি বেশি বেগওয়ালা মানুষের দিকে তাকায়, আমি আবারও বলছি, একই দিকে চলমান বস্তুগুলোর ক্ষেত্রে যার বেগ কম সে যদি বেশি বেগওয়ালা মানুষের দিকে তাকায়, তাহলে কম বেগ যার সে দেখবে বেশি বেগওয়ালা মানুষটা সামনের দিকে চলে যাচ্ছে, এবং বেশি বেগওয়ালা মানুষ যদি কম বেগওয়ালা মানুষের দিকে তাকায় তাহলে বেশি বেগওয়ালা মানুষটি দেখবে কম বেগওয়ালা মানুষটি পিছন দিকে পিছিয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে আপেক্ষিক বেগের ম্যাথগুলোকে সলভ করার জন্য। এখন এটা তো হচ্ছে একই দিকে চলমান বস্তুগুলোর ক্ষেত্রে, কিন্তু যদি এখন এমন হয় যে তোমার হচ্ছে এই হচ্ছে আমাদের মুজাহিদ ভাই, এই হচ্ছে আমাদের মুজাহিদ ভাই, আর এই হচ্ছে মনে করো মর্জিনা, এখন জরিনা নাই মনে করো, এটা হচ্ছে মর্জিনা, আর যদি এমন হয় যে মুজাহিদ ভাই এই দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর আমাদের মর্জিনা পায় এইদিকে তোমার 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে তারা কিন্তু এখন মুখোমুখি, মুখোমুখি কাছাকাছি আসতেছে, তার মানে দুইজনে কিন্তু গতিশীল, এখন দুইজনই কিন্তু এখন গতিশীল। তাহলে এই ঘটনায় কি হবে, এখন যদি আমি এটাকে আমরা হচ্ছে এ ধরি আর এটাকে যদি আমরা হচ্ছে বি ধরি, তাহলে এখন দেখো এর সাপেক্ষে কার বেগ বলো তো আমাদের? বি এর বেগ। বস্তু একই দিকে যাক কিন্তু বিপরীত দিকে যাক, যেমন মন চায় তেমন হোক, কোনো প্রবলেম নাই, জাস্ট তুমি এখান থেকে আপেক্ষিক বেগের মূল কনসেপ্টটা অ্যাপ্লাই করে দিলেই কিন্তু হয়ে যাবে। কেমন? ওকে, এখানে যদি আমরা হচ্ছে মুজাহিদ ভাই, যেহেতু এ মানে আমরা মুজাহিদ ভাই বোঝাচ্ছি, এর সাপেক্ষে কার বেগ বের করতেছি আমরা এখন? মর্জিনার, মানে বি এর বেগ বের করব। তাহলে বেগটা কার বলতো? বি এর। তাহলে ভি বি কার সাপেক্ষে? এটা এর সাপেক্ষে, তাহলে ভি বি এ এটা ইকুয়াল হবে ভি বি মাইনাস কি বলতো আমাদের? এটা ভি এ। দেখো, ভি বি মাইনাস কত আমাদের? ভি এ। সো আগের মতে আমরা সূত্রটা লিখলাম, এখন দেখো, যেহেতু তুমি প্রথমটাকে পজিটিভ চিন্তা করেছো, দেখো এই যে ভিবি মানে কার বেগ? মর্জিনার বেগ। এই ভিবি মানে মর্জিনার বেগ, যেহেতু আমি মর্জিনারে প্রথমটা যদি প্লাস চিন্তা করি, এখন মর্জিনা যেই দিকে যাচ্ছে মুজাহিদ কিন্তু তার উল্টা দিকে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে ভিবি তুমি যদি পজিটিভ চিন্তা করো মাইনাস, তখন এই বেগটা কিন্তু আমাদের নেগেটিভ বেগ চিন্তা করতে হবে। দেখো, এই বেগটা কিন্তু আমাদের নেগেটিভ বেগ চিন্তা করতে হবে। তাহলে এই যে মাইনাস আর এই যে মাইনাস, এই মাইনাস আর মাইনাস মিলে ফাইনাল যে বেগগুলো আছে, ফাইনাল বেগটা কিন্তু তোমার হচ্ছে পজিটিভ হয়ে যাবে। তো আমাদের এই লাইনটা এখন আর লেখা লাগবে না, কারণ আমরা ডিরেক্ট হচ্ছে তখন এই লাইনটা লিখবো যে তোমার হচ্ছে ভিবি মাইনাস এ, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে এই জন্য একটা মাইনাস আসবে, মাইনাস আর মাইনাস মিলে কিন্তু এখানে ফাইনালি প্লাস হয়ে যাবে। তাহলে ভিবি প্লাস হচ্ছে ভিএ। সো ভিবি মান যদি বসাও এটা হচ্ছে 5, আর ভিএ যদি বসাও এটা হচ্ছে কত আমাদের বলো তো? 10। সো ফাইনাল ভেলোসিটি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। তার মানে এ মানে কি? মুজাহিদ, এ যদি মর্জিনার দিকে তাকায়, মুজাহিদ দেখবে মর্জিনা সে কিন্তু 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে না, সে দৌড়াচ্ছে কত বেগে বলতো? 15 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তাইলে তোমার হচ্ছে বেগের মানটা পাইলা। এখন দেখতে হবে দিকটা কোন দিকে হবে। দেখো, এই দিক কিন্তু সবসময় পজিটিভ হবে, এই দিকটা কিন্তু সবসময় তোমার পজিটিভ হবে। পজিটিভ মানে কি? পজিটিভ মানে ওই বেচারা যেই দিকে যাচ্ছিল সেই দিকেই যেতে দেখবে, সে যেই দিকে যাচ্ছিল সেই দিকেই যেতে দেখবে। প্লাস মানে যেই দিকে সেই দিকে, মনে রাখবা, প্লাস মানে তোমরা খাতা লিখে রাখতে পারো, প্লাস মানে যেই দিকে সেই দিকে, মাইনাস মানে যেই দিকে তার উল্টা দিকে। প্লাস আর মাইনাস এই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, প্লাস মানে যেই দিকে সেই দিকে, মাইনাস মানে
মানে যেই দিকে তার উল্টা দিকে। তার মানে এই আপেক্ষিক বেগ করার পরে তুমি যেহেতু এই বেগটা পজিটিভ পেয়েছো, পজিটিভ বেগ মানে হচ্ছে মর্জিনা যেই দিকে যাচ্ছিল মুজাহিদ ভাই তাকে সেই দিকেই যেতে দেখবে এবং তাদের দুজনের যে সম্মিলিত বেগটা আছে এই সম্মিলিত বেগে দেখবে। এখন তোমরা নিজেরা করো তো দেখি যে এতক্ষণ তো মুজাহিদ ভাই তাকাইলো মর্জিনার দিকে, এখন যদি মর্জিনা তাকায় মুজাহিদের দিকে, তার মানে কি বি এর সাপেক্ষে তোমরা এখন হচ্ছে এর বেগ বের করো। বি এর সাপেক্ষে এ এর বেগ যেটা আছে এটা বের করো, দেখি সবাই বের করো। তাহলে কি এর বেগ মানে ভি এ বি, এটাই কি লেখা যায় ভি এ মাইনাস হচ্ছে কত বলো তো মাইনাস বিবি। একবারে তুমি যদি লিখতে চাও ভি এ প্লাস হচ্ছে কত আমাদের বিবি। এখন যদি ক্যালকুলেট করি 5 + 10, তার মানে এখানেও কিন্তু এটা 10 + 5 হবে, কি কথা সমস্যা নেই। 10 + 5 এটাও কিন্তু আমাদের 15 মিটার/সেকেন্ড। ফাইনালি এই বেগটাও কিন্তু একটা পজিটিভ বেগই বের হয়েছে, এই বেগটাও কিন্তু একটা পজিটিভ বেগই বের হয়েছে। ওকে, বলো তোমরা বুঝছো কিনা, তোমরা সবাই বুঝতে পারছো কিনা, তোমরা সবাই বুঝতে পারছো কিনা? তাহলে এই যে ঘটনাগুলো ঘটাইলাম, দেখো যদি ব্যক্তি দুইটা মুখোমুখি আসে, কাছাকাছি আসে, একজন আরেকজনের দিকে আসতে থাকে, সেই ক্ষেত্রে তুমি সবসময় কিন্তু আপেক্ষিক বেগ কিভাবে বের করতেছো বলো তো আমাদের প্লাস করে বের করতেছো। তার মানে একজন যখন আরেকজনের দিকে আসবে তখন দুইজনকেই তোমার হচ্ছে যেই দিকে যাচ্ছিল সেই দিকেই যেতে দেখবে এবং তারা হচ্ছে লব্ধি বেগে দেখবে। তার মানে দুটো সমষ্টিগত বেগ দেখবে, তাদের কিন্তু কি বেগ দেখবে সমষ্টিগত বেগ। মানে সমষ্টি মানে একজনের বেগ আর একজনের বেগ যোগ করলে মোট যে বেগটা হবে এই মোট বেগে তোমাদের হচ্ছে মেইনলি এখানে দেখবে আর কি। সবাই কি বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে মোরাল অফ দ্য স্টোরি আজকের ক্লাসের মেন সামারি হচ্ছে আমরা সামারিগুলো নোট আকারে লিখো, তোমরা সামারিগুলো নোট আকারে লিখো। তোমরা এখান থেকে নোট লিখতে পারো যে একই দিকে চলমান থাকলে, একই দিকে চলমান হলে আপেক্ষিক বেগ কিভাবে বের করবা মাইনাস করে। যদি বস্তুগুলো একই দিকে চলমান থাকে তাহলে আপেক্ষিক বেগটা মাইনাস করে করবা। 2 নাম্বার, যদি বিপরীত দিকে চলমান থাকে তাহলে আপেক্ষিক বেগটা কিভাবে করবো বলতো আমাদের প্লাস করে করবা। দেখো বিপরীত দিকের কিন্তু শর্ত সহজ, বিপরীত দিকে হলে তুমি প্লাস করে লব্ধি করতেছো এবং যেই সেই মানে যেই দিকে সেই দিকে। বিপরীত দিকের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, যেই দিকে ব্যক্তি যাচ্ছিল ডিরেকশনটা তুমি সেই দিকেই নিয়ে নিবা। কিন্তু যদি একই দিকে চলমান থাকে এই ক্ষেত্রে যখন লব্ধি মাইনাস করবা, লব্ধি মাইনাস করার পরে রেজাল্টটা যদি প্লাস আসে, প্লাস মানে যেই সেই, প্লাস মানে কি বলো যেই সেই, আর রেজাল্টটা যদি মাইনাস আসে যেই দিকে চলছে ব্যক্তি, যেই দিকে তার কোন দিকে বলো তো আমাদের বিপরীতে। যেই দিকে বস্তু চলবে তার আসলে বিপরীত দিকে দেখবে, যেই দিকে তার বিপরীতে। তার মানে এই ঘটনাগুলো হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। আজকের ক্লাসের পুরো কন্টেন্ট হচ্ছে এখানে। সবাই কি ক্লিয়ার? এটা মাথায় রাখবা। আপেক্ষিক বেগ যে শুধুমাত্র বৃষ্টি ছাতার টপিক গুলো বিষয়টা এরকম না, অনেক ডিপ কন্টেন্ট আছে এখান থেকে। যে কোনো কন্টেন্টের মধ্যেই এই কন্টেন্টটা কিন্তু ঢুকাই দিতে পারে। বিষয়টা বুঝছো কিনা? বলো বুঝছো কিনা বাচ্চারা? বলো, দ্রুত ক্লিয়ার করো। এই ফিল্মময় ক্লাসটি তুমি বুঝতে পারছো কিনা? ঠিক আছে, আশা করি তোমরা আপেক্ষিক বেগের কনসেপ্টটা বুঝতে পারছো। এখন আমরা শুরু করব হচ্ছে আপেক্ষিক বেগের যে ব্যবহার। আমরা ম্যাথ গুলো আগামী ক্লাসগুলোতে করবো, আজকে আমরা থিওরি গুলো পড়াবো। আপেক্ষিক বেগের যে কনসেপ্ট গুলো তার মধ্যে আমরা একটা ব্যবহার নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, বৃষ্টি এবং ছাতা। বৃষ্টি এবং ছাতা এই ধরনের কনসেপ্ট গুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং তোমরা অলরেডি ইতিপূর্বে জেনে গিয়েছো যে এই ক্লাসটিকে আমরা অনেকগুলো পর্বে ভাগ করেছি। তার মধ্যে আজকে পর্ব 1 যেটা আছে, পর্ব 1 নিয়ে আমরা আলোচনা করব যে সমতল রাস্তায় উলম্বভাবে যদি বৃষ্টি পড়ে, সমতল রাস্তায় যদি বৃষ্টিটা উলম্বভাবে পড়ে, পর্ব 1 সমতল রাস্তায় যদি বৃষ্টিটা উলম্বভাবে পড়ে তাহলে এই ধরনের কন্টেন্ট গুলো আমরা কিভাবে সলভ করব। তাহলে এই কন্টেন্টটা আমি 4টা পর্বে ভাগ করেছি। 4টা পর্বের মধ্যে একটা হচ্ছে কেস নাম্বার 1। শুধু বৃষ্টির বেগ আছে, শুধুমাত্র বৃষ্টির বেগ আছে, ব্যক্তি স্থির, কোনো ধরনের বাতাস নেই। কেস নাম্বার 2, বৃষ্টির বেগ আছে, ব্যক্তি গতিশীল, কোনো বাতাস নেই।
কেস নাম্বার 3, বৃষ্টির বেগ আছে, ব্যক্তি স্থির, বাতাস আছে। কেস নাম্বার 4, বৃষ্টির বেগ আছে, ব্যক্তি গতিশীল এবং বাতাসও আছে, বাতাস আছে। তার মানে আমরা যতগুলো পর্ব সবগুলো পর্ব এই 4টা করে কেজে শিখবো, 4টা করে কেস পড়ব। সো আশা করি আমি তোমাদেরকে বৃষ্টি ছাতার যে ডিপ কন্টেন্টটা আছে, যে কন্টেন্টটা যতগুলো পর্বে সাজিয়েছি আমরা অফলাইন ক্লাসে যেভাবে পড়াই, ঠিক সেভাবে তোমরা যে সার্ভিসটা পাচ্ছ এখানে, বিলিভ করো সমস্ত পর্বগুলো দেখার পরে তুমি বৃষ্টি ছাতার তুমি হবে সবচেয়ে বড় বস, আমার থেকে তুমি ভালো জানবা যদি সবগুলো ক্লাস মন দিয়ে করতে পারো। ক্লাস কন্টেন্ট গুলো আমাদের ওইভাবেই সাজানো, একাডেমিক এবং অ্যাডমিশনের সমস্ত কন্টেন্ট গুলো আমরা কভার করার চেষ্টা করছি। তাহলে এই আজকের যে পর্ব আছে, এই পর্বের সমতল রাস্তায় উলম্ব ভাবে যদি বৃষ্টি পড়ে, এই ধরনের কনসেপ্ট গুলোতে আসলে কি কি কেস হইতে পারে, প্রত্যেকটা কেস সর্বোচ্চ 4টা কেস সলভ করলে এনাফ। এই 4টা কেসের মধ্যে সব ধরনের কন্টেন্ট কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি। তাহলে আসো আমরা প্রত্যেকটা কেস ধরে ধরে সলভ শুরু করব। প্রথমে লিখো কেস 1। কেস 1 এখন হচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আছে, বৃষ্টি থাকবেই, কিন্তু ব্যক্তি স্থির এবং কোনো কি নাই বলতো, বাতাস নেই, কোনো বাতাস নেই। প্রত্যেকটা জিনিস ফিল করে সলভ করতে হবে। হ্যাঁ, এটা একটা এমসিকিউ কন্টেন্ট, এই টপিকতে তোমাদের এমসিকিউ হতে পারে, একটু চিন্তা করো। ধরো আমাদের মুজাহিদ ভাই কোনো একদিন একটা রাস্তা মনে করো, সে দাঁড়ায় আছে, স্থির দাঁড়ায় আছে। ওই দিন কোনো বাতাস নাই, যেহেতু কনসেপ্টের মধ্যে বলে দিয়েছি এই ঘটনায় কোনো বাতাস নাই। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, খাড়া বরাবর উলম্ব বরাবর বৃষ্টি শুরু হলো। এই উলম্ব বরাবর বৃষ্টি পড়তেছে। আমি ধরে নিলাম যে এই বৃষ্টির বেগটা হচ্ছে নিচের দিকে খাড়া, যেহেতু আমি উলম্ব বৃষ্টি নিয়ে কাজ করছি। এই বৃষ্টির বেগের নাম দিলাম হচ্ছে ভিআর। বৃষ্টির বেগের যে ডিরেকশনটা সেটা হচ্ছে ভিআর, এবং আমাদের এই মুজাহিদ ভাইয়ের যে বেগটা সেটা হচ্ছে ভিএম, এটা হচ্ছে 0, যেহেতু এই বেচারা স্থির। এখন তোমরা নিজেরা বলো তো, তুমি রাস্তার পাশে কোনো একদিন দাঁড়িয়ে আছো, কোনো বাতাস নাই, হঠাৎ করে খাড়া বরাবর বৃষ্টি শুরু হলো, তোমার কাছে একটা ছাতা আছে, তুমি ছাতাটাকে কিভাবে ধরবা? সোজা ভাবে ধরবা, নাকি বাঁকা ভাবে ধরবা, নাকি সামনে ধরবা, না পিছনে ধরবা, নাকি সোজা ধরবা? দেখি তোমাদের মন্তব্য কি বলে। তোমরা বাস্তব জীবনে কি করো? বলো, তোমরা বলো দেখি কি করো, তোমরা নিজেরা কি করো? তহিদুল আহমেদ বলছে সোজা। হ্যাঁ, ইসরা জাহান, জীবনমুখী পড়াশোনা, এগুলো তোমাদের একটু নিজে বুঝে বলতে হবে। সোজাভাবে ধরতে হয়, গুড, সোজাভাবে ধরতে হয়। তার মানে যদি ব্যক্তি স্থির থাকে তাহলে এই বেগটা কিন্তু পরম বেগ হবে। পরম বেগ মানে হচ্ছে সত্য বেগ। আমি আবারও বলি, যেহেতু অবজারভার ফিল কিন্তু বৃষ্টি নিবে না, ফিল কিন্তু মুজাহিদ ভাই নিবে, মানে ব্যক্তি নিবে। এখন যেই ব্যক্তি ফিল নিবে সেই বেচারা যদি স্থির হয়, তোমাদেরকে আগেই জানিয়েছি ওটা কিন্তু পরম হবে, পরম মানে সত্য। তার মানে এই মুজাহিদ ভাইয়ার মনে করো এটা একটা চোখ, এই চোখ দিয়ে যা কিছু দেখবে সে কিন্তু সব সত্য ঘটনা দেখবে। বৃষ্টি যেহেতু ভিআর বেগে পড়ে, তার মানে এই মুজাহিদ ভাই দেখবে বৃষ্টি ভিআর বেগেই পড়তেছে। বৃষ্টি যেহেতু খারাপ ভাবে পড়ছে, তার মানে সে দেখবে আসলেই বৃষ্টি খারাপ ভাবে পড়ছে। এখন এই বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে যে ছাতাটা ধরবে, এই দেখো তার ছাতা, তাহলে ছাতাটা কিন্তু ডিরেক্ট খারাপ বরাবর ধরতে হয়েছে। তার মানে এই কনসেপ্টের জন্য ব্যক্তি যদি স্থির থাকে, ওই ক্ষেত্রে বৃষ্টি যদি ভিআর বেগে পড়ে, এবং আমি যদি ভিআর এর একটা মান দিয়ে দিই যে 5 মিটার পার সেকেন্ড বৃষ্টি পড়তেছে, তার মানে এই মুজাহিদ ভাইয়ের ছাতার উপরে বৃষ্টি কিন্তু 5 মিটার পার সেকেন্ড বেগেই পড়বে। এবং বৃষ্টি যেহেতু খারাপ ভাবে পড়ছে, উনি কিন্তু তাকে খারাপ ভাবেই পড়তে দেখবে, এবং ছাতাটাকে কিন্তু কিভাবে ধরতে হবে? খারাপ ভাবে ধরতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এই প্রশ্নের জন্য বৃষ্টি তার ছাতার উপরে কত বেগে পড়তেছে? যে 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়তে দেখবে এবং খারাপভাবে ছাতা ধরতে হবে, খারাপভাবে ছাতাটা ধরতে হবে।
তাকে কিন্তু ফাইনালি খারাপভাবে ছাতাটা ধরতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার একটা বেসিক জিনিস, যে তুমি হচ্ছে সোজাভাবে যদি বৃষ্টিটা পড়ে এবং যদি বাতাস না থাকে, ব্যক্তিও যদি স্থির থাকে, তাহলে ওই ক্ষেত্রে আসলে তোমার কোন দিকে ছাতাটা ধরতে হবে, এই হচ্ছে একটা কনসেপ্ট। এখন আসো আমাদের সেকেন্ড কেস যাবো আমরা, কেস নাম্বার 2। কেস নাম্বার 2 তে হচ্ছে বৃষ্টি আছে, কেস নাম্বার 2 তে বৃষ্টি আছে, ব্যক্তি স্থির, বাতাসের বেগ আছে, তাহলে এই কনসেপ্ট আমরা কিভাবে সলভ করবো? দেখো, এই হচ্ছে মনে করো আমাদের মুজাহিদ ভাই একটা রাস্তায় এসে দাঁড়ায় আছে স্থির, ব্যক্তির কোনো বেগ নাই, হঠাৎ করে উলম্ব বরাবর বৃষ্টি পড়া শুরু হলো, এটা হলো বৃষ্টির বেগ ভিআর, এবং বাতাসটা যে কোনো দিকে যেতে পারে, বাতাসটা বাম দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে, যে কোনো দিকে বাতাস যেতে পারে। এই বাতাসের বেগটা ধরলাম হচ্ছে ভিএ, এয়ার ভেলোসিটি, সেটা আমরা ভিএ ধরলাম, যে বাম থেকে ডান দিকে বাতাস যাচ্ছে। তাহলে এই বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে কোন দিকে ছাতা ধরবে, কোন দিকে ছাতা ধরতে হবে, এবং বৃষ্টির বেগ কত হবে, বৃষ্টির বেগ কত হবে, আচ্ছা বৃষ্টির বেগ কত হবে? ও এটা তো কেস 3, সমস্যা নাই, কেস প্রবলেম নাই, তুমি হচ্ছে উল্টাপাল্টা সমস্যা নেই, তুমি লিখতে থাকো, প্রবলেম নাই, তোমরা লিখো, আমরা সবগুলো কেস স্টেপ বাই স্টেপ সলভ করবো। আচ্ছা, তাহলে আমরা ধর কেস 2 নাম্বার 3 নাম্বার এগুলো কোনো প্যারা নাই, তুমি তোমার মতো করে নোট করো। ওকে, তাহলে আমাদের জাস্ট কেজের ঘটনাগুলো মনে রাখবা, যে এই কেজে কিন্তু আমরা বৃষ্টি আছে এটা মাথায় রাখবা, ব্যক্তিকে কিন্তু আমি স্থির বিবেচনা করছি, এবং এই কনসেপ্টে কিন্তু আমি বাতাসকে গতিশীল চিন্তা করছি। তার মানে দেখো, এই ব্যক্তি কিন্তু স্থির, তাহলে এই বেচারা যেহেতু স্থির, তার মানে এখন তোমাদেরকে যদি প্রশ্ন করি, বৃষ্টি, বাতাস এবং হচ্ছে ব্যক্তি, এই তিনজনের মধ্যে, বৃষ্টি, বাতাস এবং ব্যক্তি, এই তিনজনের মধ্যে ফিল নেওয়ার ক্ষমতা আছে কার বলো তো? বৃষ্টি, বাতাস এবং ব্যক্তি, এই তিনজনের মধ্যে ফিল নেওয়ার ক্ষমতা আছে কে? কে ফিল নিতে পারে বলো, কে ফিল করতে পারবে বলো? বৃষ্টি, বাতাস, ব্যক্তি, তার মানে ব্যক্তি ফিল নিতে পারবে, তাহলে ফিল নেওয়ার ক্ষমতা আছে আমাদের মুজাহিদ ভাইয়ের, শুধুমাত্র সেই ফিল নেবে, দুনিয়ার যত ফিল আছে সে ফিল নিতে পারে, ব্যক্তি ফিল নিবে। কিন্তু এই ব্যক্তি, সে যেহেতু স্থির আছে, তার যে ফিল, সেই ফিলটা কি আপেক্ষিক হবে না পরম হবে? তোমরা অবশ্যই বলবো যে ভাই এটা পরম হবে। কেন পরম? কারণ এই বেচারা কিন্তু কি অবস্থায় আছে বলতো আমাদের? স্থির অবস্থায় আছে। তাহলে খেয়াল করে দেখো, এই বৃষ্টির বেগ, বাতাসের বেগ এবং মানুষের বেগ, এই তিনজনের মধ্যে যদি ব্যক্তিকে তুমি স্থির রাখো, তাহলে ব্যক্তির কিন্তু কোনো আপেক্ষিক ফিল তৈরি হবে না। ওই ক্ষেত্রে বৃষ্টি এবং বাতাস, মনে রাখবা, যাদের মধ্যে ফিল নাই তাদের মধ্যে করবা লব্ধি বেগ, যাদের মধ্যে ফিল নাই তাদের মধ্যে করবা লব্ধি বেগ, যার যার ফিল আছে তাদের মধ্যে করবা আপেক্ষিক বেগ। দেখো, এই যে তোমার হচ্ছে বৃষ্টি এবং বাতাস, এই বৃষ্টি এবং বাতাসের ক্ষেত্রে, এই বৃষ্টি এবং বাতাস একজন আরেকজনকে কিন্তু কোন রকম ফিল করতে পারবে না, বুঝতে পারবে না, এই জন্য তাদের মধ্যে সবসময় লব্ধি বেগ করবা। কিন্তু ব্যক্তি যখন গতিশীল হয়ে যাবে, এই ব্যক্তি কিন্তু বাতাসকেও ফিল করতে পারবে, ব্যক্তি কিন্তু বৃষ্টিকেও ফিল করতে পারবে। কিন্তু এই ব্যক্তি যখন এই কনসেপ্টে স্থির আছে, এই জন্য এর ভিতরে কোনো ধরনের আপেক্ষিক কনসেপ্ট হবে না। এটা তুমি হচ্ছে পরম কনসেপ্ট দিয়ে করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন এই ধরনের প্রবলেম গুলো তোমাদের আগে কি করতে হবে? চিত্র আঁকতে হবে। দেখো, আমি চিত্র এঁকে নিলাম, ধরো হচ্ছে চতুর্ভাগগুলো এঁকে নিলাম। আমরা চিত্রগুলো এঁকে নিয়ে সবসময় খাড়া বরাবর, যেহেতু আমরা উলম্ব তলে বৃষ্টি পড়াচ্ছি, বৃষ্টির মতো পড়তে দাও, ভিআর বেগে বৃষ্টি পড়ছে, বৃষ্টি উলম্ব ভাবে পড়ছে, এবং বাতাসটা তুমি ধরে নিয়েছো বাম থেকে কোন দিকে? ডান দিকে। তার মানে কি, এই বরাবর কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে, এই বরাবর কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে, ভিএ বৃষ্টি উলম্ব ভাবে পড়তেছে। এখন তুমি নর্মালি চিন্তা করো তো, ধরো তুমি উপর থেকে একটু বাতাস, বৃষ্টির পানি ছেড়ে দিলা, বৃষ্টির পানি ছেড়ে দিয়ে যদি এবার ফু দাও, ফু দিলে এই দিক থেকে যদি বাতাসটা যায়, এই দিক দিয়ে ফু দিলে বৃষ্টি কি তখন আর সোজাভাবে পড়বে? এই বাতাসের ফ্লোর কারণে বৃষ্টি কিন্তু কি একটু বেঁকে যাবে না? যদি বৃষ্টি তো বৃষ্টির মতো পড়ছে, তুমি এই দিক দিয়ে বাতাস দিছো, তাহলে যদি বাতাসটা এই দিক দিয়ে দেয়, তাহলে এই বৃষ্টিটা কি বেঁকে যাবে? আবার যদি ওই দিক দিয়েও বাতাস আসে, তাহলেও কি বৃষ্টিটা বেঁকে যাবে? তাহলে খেয়াল করে দেখো, এই বৃষ্টিটা আসলে এই বাতাসের বেগের কারণে কি ওই দিক বরাবর বাঁকবে। তাহলে ওই দিক বরাবর যদি বাঁকে, তাহলে আমাদের আসলে ছাতাটা কিভাবে ধরবা? এখন দেখো, আমরা যেহেতু লব্ধির কনসেপ্ট দিয়ে করব, এই
এই বিন্দুতে এই ভেক্টরে কিন্তু মাথা মিলিত হইছে, এই ভেক্টরে কিন্তু পা মিলিত হইছে। তার মানে এই চতুর্ভাগে আমরা লব্ধিটা আঁকতে পারবো না, কারণ লব্ধি আঁকতে গেলে এমন জায়গা থেকে লব্ধিটা আঁকতে হবে যেখানে দুইটা ভেক্টরে পা বিন্দু মিলিত হইছে, পাদবিন্দু মিলিত হইছে। এই জন্য আমরা এই ভেক্টরে যে বৃষ্টির ভেক্টরটা আছে এটাকে আমরা নিচের দিকে ডিরেকশন সেম রেখে নিচের দিকে কনভার্ট করলাম। এটা আমাদের কোনো সমস্যা নেই, আমরা ডিরেকশন উল্টাতে পারবো না। দেখো ভি আর ডিরেক্ট এই বরাবর। এখন তুমি দেখো তো এই দিক বরাবর বৃষ্টি পড়ছে, এই দিক বরাবর বাতাস যাচ্ছে, তাহলে এই বাতাস এবং বৃষ্টি এদের পা দুইটা কিন্তু এইখানে মিলিত হইছে। এখন এখানে মিলিত হওয়ার কারণে এদের লব্ধি কিন্তু এই বরাবর কাজ করবে, এদের লব্ধিটা এই বরাবর কাজ করবে। এবং এই যে লব্ধিটা আছে এই লব্ধিটার নাম দিলাম হচ্ছে ভি এ আর, এই লব্ধির নাম দিলাম হচ্ছে ভি এ আর। বৃষ্টি বৃষ্টির বেগেই পড়বে, বাতাস বাতাসের বেগেই যাবে, কিন্তু মানুষ যেটা ফিল করবে, মানুষ কিন্তু বৃষ্টিকে ফিল করবে না, মানুষ কিন্তু বাতাসকেও ফিল করবে না, মানুষ ফিল করবে বৃষ্টি এবং বাতাসের যে লব্ধি ভেলোসিটি আছে ভি এ আর, এটাই কিন্তু মানুষ ফিল করবে। তারপরে মানুষ কিন্তু ভি আর কে দেখবে না, মানুষ কিন্তু তোমার হচ্ছে ভি আর কে দেখবে না, মানুষ কিন্তু বাতাসের এই বেগটা দেখবে না, মানুষ দেখবে হচ্ছে বাতাস এবং বৃষ্টির যে লব্ধি বেগটা তৈরি হবে। তার মানে নরমালি চিন্তা করো, তোমরা বাসায় আজকে এক্সপেরিমেন্ট করবা, উপর থেকে কতগুলো পানি ছেড়ে দিয়ে, এক মগ পানি ছেড়ে দিয়ে ফ্যান দিয়ে বাতাস দিবা এই পাশ থেকে, দেখবা বৃষ্টি কিন্তু আর এই বরাবর থাকবে না, বৃষ্টি কিন্তু এই বরাবর বেঁকে যাবে। তার মানে ফাইনালি বৃষ্টি কিন্তু তোমার এই বরাবর পড়তেছে, এই বরাবর পড়তেছে, এই বরাবর পড়তেছে। মানে কি এই বরাবর দেখতে পাবে কে? দেখবে মানুষ, দেখবে যে স্থির মানুষটা আছে। তার মানে তাকে কিন্তু এই বরাবর ছাতাটা ধরতে হবে, তাহলে এই বরাবর তাকে কিন্তু ছাতাটা ধরতে হবে। এবং এই ছাতার মাথার উপরে যে বৃষ্টিটা পড়বে, এই বৃষ্টি কিন্তু তোমার ভি আর এই বেগে পড়বে, এই ভি এ আর এই বেগে কিন্তু বৃষ্টি পড়বে। এই হচ্ছে বিষয়। এখন ছাতাটা যে ধরবা, ছাতার দুই ধরনের কোণ হইতে পারে। যদি তুমি বৃষ্টির সাপেক্ষে কোণ ধরো তাহলে যে এটা হচ্ছে উলম্ব রেখার সাথে কোণ, কেউ যদি নিচে কোণ ধরো তাহলে সেটাও করতে পারবা। তার মানে এখানে কোণটা দুই ভাবে ধরা যায়, একটা হলো অনুভূমিকের সাথে, একটা হচ্ছে উলম্বের সাথে। যদি তোমাকে বলে বৃষ্টির সাপেক্ষে ধরো তাহলে তুমি হচ্ছে উলম্বের সাথে বিবেচনা করবা, যদি হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বলে বা অনুভূমিকের সাথে বলে তাহলে ভূমির সাথে ধরবা। আর প্রশ্নের মধ্যে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে ভাই সবসময় তুমি বৃষ্টির সাপেক্ষে ধরবা। তাহলে আমি এখানে উলম্ব রেখার সাথে থিটা পরিমাণ কোণে ছাতা ধরলাম। যে ওই যে প্রথম প্রশ্ন ছিল যে কোন দিকে ছাতা ধরবা, কোন দিক বলতে আমরা এখানে থিটাকে বুঝবো। এই যে থিটাটা আছে, এই থিটাটাই হচ্ছে ছাতা ধরার কোণ, এই থিটাটাই হচ্ছে আমাদের কি ছাতা ধরার কোণ। আচ্ছা দেখো, তাইলে এই যে থিটাটা আছে এই থিটাটাকে ছাতা ধরার কোণ বললাম। এবং এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে বৃষ্টির বেগ কত হবে, এই বৃষ্টির বেগ বের করা মানে হচ্ছে ভি এ আর বের করা। এখন আমার সুবিধার জন্য আমি এই কোণটার এই কোণ তোমরা জানো যারা সমান হয়, তাহলে এটাকে আমরা থিটা ধরে নিলাম, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। এটাকে থিটা ধরে তুমি চাইলে এখানে একটা ত্রিভুজ চিন্তা করতে পারো, এই বাহুটাকে লব্ধি ধরে তুমি একটা ত্রিভুজ চিন্তা করতে পারো এখানে, অথবা তুমি একটা আয়তক্ষেত্র বানাইতে পারো, একটা আয়তক্ষেত্র বানাইতে পারো, অথবা একটা ত্রিভুজ বানাইতে পারো, অথবা সামুদ্রিক থাকলে সামুদ্রিক বানাইতে পারো, যা বানানো হচ্ছে বানাবা। বানানোর পর দেখো এইখান থেকে এই পর্যন্ত এই বরাবর কি ছিল বলতো, আমাদের বাতাস ছিল। তার মানে এই বরাবর যে বেগটা নিব আমরা, এটা হচ্ছে মূলত কার বেগ বলতো, বাতাসের বেগ। তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা বাচ্চা ত্রিভুজ তৈরি হয়েছে, এই বাচ্চা ত্রিভুজটা নিয়ে মূলত আমরা কাজ করবো এখানে। এই যে বাচ্চা ত্রিভুজটা আছে, এই বাচ্চা ত্রিভুজটা একটা বোল্ড করে দিচ্ছি তোমাদের জন্য। এই যে একটা ত্রিভুজ তৈরি করলাম আমরা, এই ত্রিভুজের একটা সুন্দর নাম দিতে পারো, নাম দিয়ে তুমি তোমার মতো সলভ করো, নাম না দিলে হবে, নাম দিয়ে দিলাম মনে করো এটা এ, আর এটা হচ্ছে আমাদের বি, আর এটা কি বলতো আমাদের সি। একটা ত্রিভুজ মার্কিং করবা, লব্ধিটাকে কনসেপ্ট ধরে, লব্ধিটাকে সমকোণী ত্রিভুজের অতিভুজ বিবেচনা করে। তারপর হচ্ছে বলছে আরেকবার বুঝান, দেখো অনেক দেখেন আমি আবার বোঝাচ্ছি। এই যে আপনার যে লব্ধিটা বের করলেন, এই লব্ধিটাকে ধরে তুমি একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করবা, লব্ধিটাকে ধরে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করবা। অথবা এটা সবচেয়ে সহজ হচ্ছে সমকোণী ত্রিভুজ ফর্ম করা, অথবা তুমি চাইলে এটাকে ধরে একটা আয়তক্ষেত্র বানাইতে পারো। যেমন এইখান থেকে এই বরাবর তো বাতাস যাচ্ছে, মানে এই বাহুটা বাতাস, তাহলে এর অনুরূপ মানে তোমার সমান্তরাল বাহু হচ্ছে এটা, তাহলে এটাও বাতাস বুঝাবে। এই বাহুটা হচ্ছে বৃষ্টি, তাহলে এই বাহু যেটা আছে এটাও কি বুঝাবে, বৃষ্টি। আর এইখানে যে তোমার সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের এটা কিন্তু কি বলতো আমাদের অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আর অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটা কিন্তু হয় ভূমি। তার মানে এই বাহুটা হচ্ছে আমাদের কি লম্ব। প্রশ্নের মধ্যে দুইটা বেগ দেওয়া থাকবে, বাতাসের বেগ দেওয়া থাকবে এবং বৃষ্টির বেগ দেওয়া থাকবে, বাতাসের বেগ দেওয়া থাকবে এবং বৃষ্টির বেগ দেওয়া থাকবে। এই বৃষ্টি এবং বাতাসের বেগটা ব্যবহার করে তোমাকে দুইটা জিনিস বের করতে হবে, কোন দিকে ছাতা ধরবা মানে থিটার মান বের করবা, বৃষ্টির বেগ কত মানে এই যে ভি এ আর আছে, এই ভি এ আরটা বের করবা। এখন যদি মনে করো এই সমকোণী ত্রিভুজ থেকে এই থিটা বের করতে চাও, তাহলে লিখো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি হতে
ত্রিভুজ এ বি সি হতে তুমি খেয়াল করে দেখো, প্রশ্নের মধ্যে তুমি হচ্ছে ভূমির মানটা জানো, প্রশ্নের মধ্যে তুমি হচ্ছে লম্বের মানটা জানো, তাহলে লম্ব বাই ভূমি, বলো লম্ব বাই ভূমি মানে কোন থিটা হয়? সবাই বলো তো দেখি, লম্ব বাই ভূমি মানে কোনটা হয় বলো? লম্ব বাই ভূমি মানে কি হয় বলো? বলো লম্ব বাই ভূমি। তৈজুল ইসলাম স্যার লব্ধিটা একটু বুঝান। লব্ধিটা নিয়ে কনসেপ্ট পড়েছি আমরা হচ্ছে লেকচার নাম্বার 3 তে। তুমি যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে হচ্ছে তুমি ওই ক্লাসটা একটু দেখতে পারো। দেখো লম্ব বাই ভূমি, কিন্তু দেখো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 10 10 ইয়েস 10। দেখো তার মানে আমরা এই এ বি সি ত্রিভুজে যদি tan থিটা অ্যাপ্লাই করি, সবসময় একই কনসেপ্টে নিয়ে আসবা। বৃষ্টির যতগুলো ম্যাথ আছে সবসময় তুমি একটা সমকোণী ত্রিভুজ বানাবা। আমি আবারও বলি, লব্ধিটাকে অতিভুজ চিন্তা করে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করে ফেলবা। আর এই বাহু বরাবর যেটা থাকবে তার অপোজিট যে বাহুটা আছে এটাও সেম ধরবা। আর এটা বৃষ্টি, এটা বৃষ্টি, আর তুমি এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে লম্ব, এই জিনিসটা চিন্তা করে সবসময় tan থিটা অ্যাপ্লাই করবা। তাহলে tan থিটা যখন তুমি মান বসাবা তখন কোনো ভেক্টরের সিম্বল লেখার দরকার নেই, শুধু ভ্যালুগুলো নিয়ে কাজ করবা। তাহলে tan থিটা মানে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি বলতো আমাদের এখানে? দেখো এখানে লম্ব কোনটা আছে? লম্ব হচ্ছে VA, তাই না? লম্ব হচ্ছে VA, তাহলে VA আর ভূমি কোনটা বলো তো আমাদের? এটা VR, VR। তাহলে এখান থেকে তুমি যদি থিটা বের করো, এই থিটা ইকুয়াল হচ্ছে আমাদের tan ইনভার্স অফ VA ভাগ কত বলো তো আমাদের? VR, VA ভাগ হচ্ছে আমাদের VR। এটাই হচ্ছে আমাদের থিটা বের করার যে ফর্মুলাটা, এটা হচ্ছে থিটা বের করা ফর্মুলা। এখন যদি আমি প্রশ্নটা একটা ম্যাথ সলভ করে ফেলি, মনে করো প্রশ্নের মধ্যে যদি আমি বলে দিই যে এই মেতে তোমার হচ্ছে বাতাসের বেগ হচ্ছে তোমার দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, এবং বৃষ্টির যে বেগটা, বৃষ্টির বেগ মানে VR এর ভ্যালু দেওয়া আছে আমাদের 5 মিটার পার সেকেন্ড। তাহলে প্রশ্নের মধ্যে তোমার বাতাসের বেগ দেওয়া আছে এবং তোমার বৃষ্টির বেগ দেওয়া আছে, আর মানুষের যে বেগটা মানে VM মানুষের বেগ এটা মনে করো 0 মিটার পার সেকেন্ড। মানুষ তো স্থির বিবেচনা করছি আমরা। এখন তোমরা যদি এখানে মানটা বসাই দাও, দেখো তো কত আসে? থিটা ইকুয়াল হচ্ছে আমাদের tan ইনভার্স অফ VA, VA এর মান কত দেওয়া আছে? 3, তাহলে উপর হচ্ছে 3, আর VR বৃষ্টির বেগ কত দেওয়া আছে? এটা আমাদের 5। তাহলে তোমরা ক্যালকুলেট করে বলো তো কত হয় এটা? tan ইনভার্স অফ 3/5, বলো 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 বলো। স্যার লম্ব কিভাবে হয় কোনটা বলো তো? কোনটা বুঝো নাই? যে প্রশ্ন করছো আবার একটু বলো তো, কোনটা বুঝো নাই? বলো ঝটপট। 30.96, তো 30.96 ডিগ্রি, এটা হচ্ছে 7 কোণ। তার মানে তুমি বৃষ্টির হাত থেকে রক্ষা পাইতে চাইলে ওই দিন 30 VA টা কিভাবে হয়? ও VA টা কিভাবে হয়? VA টা কেবল লম্ব হয়। দেখো এই যে এই বাহুটা তুমি যদি চিন্তা করো, একটা যদি একটা আয়তক্ষেত্র চিন্তা করো, মনে করো এই জিনিসটা, এই দিক বরাবর কি যাচ্ছিল বলো তো? বাতাস যাচ্ছিল না? বাতাস যাচ্ছিল না? তাহলে এই বাহুটা পরস্পর কি সমান এবং সমান্তরাল, তোমরা যে কনসেপ্টে জানো বাচ্চাকালে পড়ছো মনে করো। তাহলে এই বাহুটার মান যদি মনে করো 5 হয়, তাহলে অবশ্যই এই বাহুটার মান কত হবে? 5 হবে। তার মানে এই বাহুটা যদি VA হয় তাহলে এই বাহুটাও কত হবে? আমাদের VA হবে। এই কনসেপ্ট থেকে অ্যাপ্লাই করা হয়েছে এখানে, কেমন? ওকে, এখন আসো তোমরা যদি লব্ধি একটা বের করো মানে VAR টা বের করো, তাহলে VAR তোমরা হচ্ছে দেখো এই পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো, পিথাগোরাস অ্যাপ্লাই করলে হবে যে পিথাগোরাস অনুসারে তোমরা জানো অতিভুজ স্কয়ার মানে VAR এটা স্কয়ার, এটা ইকুয়াল কত হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে VA স্কয়ার প্লাস কত আমাদের? VR স্কয়ার। একবার আমি রুট করে দিলাম। এটাই হচ্ছে লব্ধি বেগ বের করা ফর্মুলা। জাস্ট এখানে মান বসা দাও, আমরা কিছুই করি না, পিথাগোরাস অ্যাপ্লাই করছি। দেখো 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 ঝটপট ঝটপট এর মান বসাও। তাহলে VA কত ছিল? 3 স্কয়ার প্লাস VR কত আমাদের? 5, দেন 5 স্কয়ার, দেন ফাইনালি রুট ওভার কত হয় বলো? কত হয় বলো ঝটপট ঝটপট। একটু দ্রুত দ্রুত কন্টেন্ট দ্রুত সলভ করতে হবে, আমাদের ক্লাস টাইম প্রায় শেষের পথে। দ্রুত মন্তব্য করো, একদম দশমিকে বলো। 5.83 মিটার পার সেকেন্ড, এত বেগে বৃষ্টি তার ছাতার মাথায় পড়বে। 5.83। তাহলে দেখো আমরা হচ্ছে এইখানে যেটা করলাম সেটা হচ্ছে বৃষ্টি কিন্তু
তোমার হচ্ছে তার ছাতার উপরে, মানে তার ছাতার মাথায় বা ছাতার উপরে 5.83 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে এবং উলম্ব রেখার সাথে সে কিন্তু থিটা পরিমাণ কোণ মানে 30.96 এত ডিগ্রি কোণে কিন্তু ছাতাটা ধরেছে। ওকে, আমাদের আজকের টপিক এখানেই শেষ, আমরা আজকে শেষ করছি এবং বৃষ্টির টপিকটা কিন্তু আমরা অনেকগুলো পর্বে ক্লাস নিব, প্রতি তোমার হচ্ছে প্রায় 4 থেকে 5টা ক্লাস নিব আমরা বৃষ্টির উপরে একাডেমিক টু অ্যাডমিশনের জার্নিতে, যেন বৃষ্টি রিলেটেড কোনো প্রবলেমগুলো তোমাদের প্রবলেম না হয়। প্রত্যেকটা ক্লাসে আমরা কন্টেন্ট নিয়ে আসবো। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা এই ক্লাসগুলো সুন্দর মতো নোট করে রাখো, কারণ এই টপিকগুলো তোমার একাডেমিক এবং অ্যাডমিশন জার্নিতে সবসময় কাজে লাগবে। আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, তোমরাও চেষ্টা করছো আমাদের জন্য। তবে হ্যাঁ, এই গ্রুপে যারা আছো তোমরা যে আগামী দিনগুলোতে অনেক ভালো কিছু পাবা এই গ্রুপের মাধ্যমে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। গ্রুপের অ্যাক্টিভিটি ঠিক রাখো এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এবং যারা এখনো বসে আছে পড়াশোনা শুরু করে নাই তাদেরকে অনুপ্রাণিত করো আমাদের ব্যাপারে। এবং কেউ যদি আমাদের অফলাইন ক্যাম্পাসে ভিজিট করতে আসো, তাহলে আমাদের ভেক্টরের যে বইটা আছে এটা তোমরা গিফট নিয়ে যেতে পারবা সরাসরি আমাদের ক্যাম্পাসে এসে। যারা ঢাকায় অ্যাভেলেবেল আছো, ঢাকায় আশেপাশে আছো, তারা চাইলে আমাদের অফিসে এসে ভেক্টর বইটা গিফট হিসেবে নিয়ে যেতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।